এর আগের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য প্রাকৃতিক ভূগোলের গুরুত্বপূর্ণ 85টি এমসিকিউ এসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করি। সেক্ষেত্রে এমসিকিউ এসিকিউ এর ধারণা একেবারে সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবে। আজকে প্রাকৃতিক ভূগোলের যে বাকি প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব। পার্ট 1-এ লাস্ট 85 পর্যন্ত আলোচনা করেছিলাম যে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা সৃষ্টি হয় যে শিলা থেকে, সেটা হচ্ছে ব্যাসল্ট শিলা। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোথায় দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা ভারতের মূলত দাক্ষিণাত্য অঞ্চলে, যেটা ডেকান ট্র্যাপ অঞ্চলেই কিন্তু সর্বাধিক কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়। তো মহারাষ্ট্র মালভূমি প্রধানত এই ব্যাসাল্ট শিলা দ্বারাই গঠিত রয়েছে। এই ব্যাসাল্ট শিলা থেকে রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে, মাথায় রাখবে। আর এর জন্য এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকার রং একটু কালচে প্রকৃতির, যেখানে টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ কিন্তু বেশি থাকে। পর নেক্সট 86 নম্বর প্রশ্ন শুরু হচ্ছে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে। 86 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত। মাথায় রাখবে যে মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। এটা কিন্তু দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণবাত, যেটা টর্নেডোর পর। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা টেস্ট পেপারে দেখবে যে এই প্রশ্নটা কিন্তু বারবারই রিপিট হয়েছে যে ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত কী নামে পরিচিত। তো ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত হ্যারিকেন নামে পরিচিত। এরপরে 87 নম্বর যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে ভূমধ্যসাগরে। আর মাথায় রাখতে হবে যে এই পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাব ঘটে শীতকালে। উত্তর পশ্চিম ভারতে সর্বাধিক পরিমাণে কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে। তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার মাঝে মাঝে প্রভাব পড়ে। শীতকালে মাঝে মাঝে কিন্তু দেখবে যে আকাশ মেঘলা থাকে, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে থাকে। তো এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। তো পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলার আবির্ভাব ঘটে কিন্তু মূলত ভূমধ্যসাগরে, এবং পশ্চিমা বায়ুর প্রভাবে এটা ঘটে থাকে। এই জন্য এটার নাম হচ্ছে পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী ঝঞ্ঝা। তো এটা আবির্ভাব ঘটে কিন্তু শীতকালে। আবার যদি করমণ্ডল উপকূলের কথা বলা হয়, কিন্তু করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হলেও সেটা কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। যেটা বর্ষাকালে হয়ে থাকে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, কিন্তু যখন শীতকালে যে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় সেটা কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর প্রভাবে সেটা হয়ে থাকে। এরপরে 89 নম্বর যেটা রয়েছে চীন সাগরে উদ্ভূত ঘূর্ণবাত। একটু আগেই বললাম যে চীন সাগরের যে ঘূর্ণবাত সেটাকে টাইফুন বলা হয়, জাপান সাগরে সেটাকে তাইফু বলা হয়। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে 90 নম্বর যে প্রশ্নটা রয়েছে ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়। আচ্ছা, ঘূর্ণবাতের চক্ষু কোনটা? যে ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থল, যেখানে শান্ত অবস্থা বিরাজ করে, বায়ুপ্রবাহ প্রায় শান্ত অবস্থায় বিরাজ করে, সেটাকে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে এই ঘূর্ণবাতের চক্ষু দেখা যাবে, অন্য কোনো ঘূর্ণবাতের ক্ষেত্রে ঘূর্ণবাতের চক্ষু দেখা যাবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 91 নম্বর যেটা রয়েছে বায়ুমণ্ডলীয় হবে না, বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে। তো বায়ুমণ্ডলীয় গোলযোগ কোন স্তরে দেখা যায়? যে বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় ট্রপোস্ফিয়ারে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত যত কিছু হয়ে থাকে সবটাই কিন্তু ট্রপোস্ফিয়ার হয়ে থাকে, যার কারণে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। নেক্সট 92 পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডো। মাথায় রাখতে হবে পৃথিবীর যতগুলো ঘূর্ণিঝড় রয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে টর্নেডো। তো আমেরিকায় এটা কী নামে পরিচিত? টুইস্টার। অর্থাৎ এই টর্নেডোর আরেক নাম হচ্ছে টুইস্টার। কেন টুইস্টার? কারণ এই টর্নেডোর প্রভাবে এত এর বেগ এবং এর তাণ্ডব ক্ষমতা এতটাই বেশি যে সব কিছুকে দুমড়ে মুচড়ে দেয়। এই কারণে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে কী বলা হয়ে থাকে? টর্নেডোকে বলা হয়ে থাকে টুইস্টার বলা হয়ে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট 93 যে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে আমাদের যে জেট বায়ু দেখা যায়, এটা কিন্তু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। তাহলে প্রশ্ন কিন্তু এরকম আসে যে জেট বায়ু প্রবাহ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে? কিন্তু এটা ট্রপোস্ফিয়ারে দেখা যায়, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। তো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্ব দিকে সর্পিল গতিপথে অর্থাৎ আঁকাবাঁকা গতিপথে অতি দ্রুত সম্পন্ন জিওস্ট্রপিক বায়ু প্রবাহই হলো কিন্তু জেট বায়ু। জেট বায়ুর সংজ্ঞাও আসতে পারে যে জেট বায়ুটা কী। আর জেট বায়ুর জীবনচক্রকে বলা হয় ইন্ডেক্স সাইকেল। এটাও কিন্তু মাথায় রাখতে হবে। জেট বায়ুর জীবনচক্র কী নামে পরিচিত? ইন্ডেক্স সাইকেল। নেক্সট 94 যে বায়ু সংবহনের ত্রিকোষ তত্ত্ব, এই ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন
বিজ্ঞানী পলম্যান। তো পলম্যান 1951 খ্রিস্টাব্দে বা অর্থাৎ 1951 সালে পলম্যান কিন্তু এই বায়ু সংবহনের ত্রিকোষ তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। আর এই ত্রিকোষ তত্ত্ব কী কী? হ্যাডলি কোষ, ফেরেল কোষ এবং মেরু কোষ। এই ফেরেল কোষটা হচ্ছে পরোক্ষ তাপীয় কোষ এবং বাকি দুটো কোষ হচ্ছে প্রত্যক্ষ তাপীয় কোষ। ফেরেল কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী ফেরেল এবং হ্যাডলি কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী হ্যাডলি, অর্থাৎ বিজ্ঞানীদের নাম অনুসারেই কিন্তু এই কোষগুলোর নামকরণ করা হয়েছে। এরপরে যেটা রয়েছে 95 এল নিনো ও লালনের হবে না, লা নিনার প্রভাব। এল নিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক দেখা যায়। তো এল নিনার বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। তো লা নিনার প্রভাব সর্বাধিক দেখা যায় পূর্ব প্রশান্ত মহাসাগরে। যদি কোন উপকূলে বলা হয়, এটা পেরু ইকুয়েডর উপকূলেই কিন্তু এর প্রভাব কিন্তু সর্বাধিক দেখা যায়। আচ্ছা, এটা কি? এল নিনোটা হচ্ছে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণ সমুদ্র স্রোত, অর্থাৎ যে স্বাভাবিকের তুলনায় জলের উষ্ণতা কিন্তু বেড়ে যায়। তো এই এক ধরনের উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে কোথায়? পূর্ব প্রশান্ত মহাসাগরে, সেটাকে বলা হয় এল নিনো। এর প্রভাবে কিন্তু পূর্ব প্রশান্ত মহাসাগরে সারা বছর যে উচ্চচাপ বিরাজ করে সেটা কিন্তু সরে গিয়ে নিম্নচাপে পরিণত হয় এবং প্রবল ঝড় বৃষ্টি হয়। এবং লা নিনা হচ্ছে তার বিপরীত অবস্থা, যেখানে স্বাভাবিকের তুলনায় জলরাশি কিন্তু শীতল প্রকৃতির হয়, অর্থাৎ শীতল স্রোত হচ্ছে কিন্তু লা নিনা। তো এই এল নিনো এবং লা নিনা এটা কিন্তু একে অপরের বিপরীত অবস্থা এবং এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা লা নাদা নামে পরিচিত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, এল নিনোতে পূর্ব প্রশান্ত মহাসাগরে যদি ঝড় বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়, সেখানে পশ্চিম প্রশান্ত মহাসাগর কিন্তু উল্টো অবস্থা। এরপরে 96 জেট স্ট্রিম হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। জিওস্ট্রপিক বায়ুটা কি? যে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ু প্রবাহ হলো সমচাপ রেখার সমান্তরালে বায়ু প্রবাহ হলো জিওস্ট্রপিক বায়ু, অর্থাৎ জেট বায়ু কিন্তু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। এরপরে 97 যে পরোক্ষ তাপীয় কোষ। একটু আগেই বললাম যে ফেরেল কোষ হচ্ছে পরোক্ষ তাপীয় কোষ এবং বাকি দুটি কোষ হলো প্রত্যক্ষ তাপীয় কোষ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। নেক্সট, এরপর 98 ঘূর্ণবাদের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে ঘূর্ণবাদের চক্ষু। এটা কোন ঘূর্ণবাদের ক্ষেত্রে বললাম? এটা বলেছিলাম যে ক্রান্তীয় ঘূর্ণবাদের ক্ষেত্রে এটা হবে। ক্রান্তীয় ঘূর্ণবাদের কেন্দ্রে যে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশ সেটাকে বলা হয় ঘূর্ণবাদের চক্ষু। এরপর 99 মেরু সীমান্ত তত্ত্বটি প্রবর্তক, অর্থাৎ যে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের ক্ষেত্রে যে মেরু সীমান্ত তত্ত্বটি প্রবর্তন করেছিলেন তিনি হচ্ছেন বাকনেস। এরপরে 100 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, কোন ধরনের ঘূর্ণবাতি হবে না, কোন ধরনের ঘূর্ণবাতে অক্লোডেড সীমান্ত বা অক্লোডেড ফ্রন্ট বা অবরুদ্ধ সীমান্ত সৃষ্টি হয়? এটা হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে। তো এই অক্লোডেড ফ্রন্ট সৃষ্টি হয়ে থাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পঞ্চম পর্যায়ে এবং এটা অন্তর্লীন হয়ে যায় অর্থাৎ অন্তর্ধিত হয়ে যায় সেটা কিন্তু ষষ্ঠ পর্যায়ে। তো অক্লোডেড ফ্রন্টের ক্ষেত্রে কি হয় যে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে, এটাই হচ্ছে অক্লোডেড সীমান্ত। এরপরে 101 উষ্ণ সীমান্ত বরাবর যে বায়ু সক্রিয় থাকে সেটা হচ্ছে উষ্ণ বায়ু, আর শীতল সীমান্ত বরাবর শীতল বায়ু কিন্তু সক্রিয় থাকে, মাথায় রাখতে হবে। নেক্সট, বাণিজ্য বায়ুর মিলন বলয়, অর্থাৎ বাণিজ্য বায়ু বলতে কোন বায়ুকে বোঝায়? বাণিজ্য বায়ু বলতে আয়ন বায়ুকে। তো আয়ন বায়ুর মিলনস্থল কী হবে? তো আয়ন বায়ুর মিলনস্থল হচ্ছে ITCZ বা আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল। নেক্সট 103 এল নিনোর বিপরীত অবস্থা। এল নিনোর বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। এল নিনোর বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। লা নিনার প্রভাবে কিন্তু আমাদের ভারতে প্রবল বন্যা মানে প্রচুর বৃষ্টিপাত হয়, ঝড় বৃষ্টি হয়, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে। আর কিন্তু আবার এল নিনোর প্রভাবে তার উল্টো অবস্থা, অর্থাৎ যেখানে এল নিনোর প্রভাবে যে অবস্থা দেখা যায় সেই সব স্থানগুলোতে তার বিপরীত অবস্থা দেখা যাবে লা নিনার প্রভাবে। নেক্সট 104 পূর্ব প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শীতল সমুদ্র স্রোত। একটু আগেই বললাম যে লা নিনা হচ্ছে শীতল সমুদ্র স্রোত, অর্থাৎ যেখানে যে স্রোতের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কিন্তু একটু কম হবে, ফলে পেরু ও ইকুয়েডর উপকূলে সেখানে উচ্চচাপ আরও বেড়ে যায়, ফলে সেখানে শৈত্য প্রবাহের কিন্তু দেখা যায়, সেখানে কিন্তু শৈত্য প্রবাহ দেখা যায়। এরপরে 105 এল নিনো কথার অর্থ হচ্ছে শিশু খ্রিস্ট বা চাইল্ড ক্রাইস্ট, যেটাকে দুরন্ত বালকও বলা হয়ে থাকে। এল নিনো কথার অর্থ দুরন্ত বালক বা শিশু খ্রিস্ট।
এবং লালিনার কথা অর্থ কি? শান্ত বালিকা। 106 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য অপরাহ্নে মানে কি? দুপুরের পরে বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, যে প্রায় 4টা নাগাদ, প্রায় বিকেলের দিকে 4টা নাগাদ কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে 4টার আশেপাশে। এই জন্য এটাকে 4 o'clock রেইনও বলা হয়ে থাকে। যে 4 o'clock রেইন কোন জলবায়ুর বৈশিষ্ট্য? এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। আর বৃষ্টিপাতের প্রকৃতি কেমন? এটা পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, প্রবল ঝড় বৃষ্টি সহ, কিউমুলোনিম্বাস মেঘের সঞ্চার ঘটে এবং প্রবল ঝড় বৃষ্টি সহ কিন্তু বৃষ্টিপাত হয় বিকেলের দিকে সাধারণত। এই জন্য অপরাহ্নের কথাটা উল্লেখ করা হয়েছে। এরপরে 107 ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। কিছুদিন আগেই তোমরা খবরে শুনেছ যে জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের সৃষ্টি হয়েছিল। তো এই দাবানল সৃষ্টি হওয়ার কারণটা কি? যে ওখানে সারা বছর বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে। কিন্তু এবার যে বৃষ্টিপাতের পরিমাণটা অনেক কম ছিল, ফলে কিন্তু লস অ্যাঞ্জেলসে এই জানুয়ারি মাসে 2025 সালে প্রবল দাবানল, প্রচণ্ড দাবানল কিন্তু সৃষ্টি হয়েছিল এবং বহু মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছিল। এরপরে 108 মৌসুমী বায়ু হলো এক প্রকার সাময়িক বায়ু। সাময়িক মানে কি? যেসব বায়ুগুলো বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয়। তো মৌসুমী বায়ু কোন সময় প্রবাহিত হয়? যে আগমনকাল হচ্ছে স্থলভাগ থেকে জলভাগ থেকে স্থলভাগের দিকে, মৌসুমের আগমনকাল জলভাগ থেকে স্থলভাগের দিকে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে প্রবাহিত হয়, এবং প্রত্যাগমনকাল শরৎকালে প্রত্যাগমন ঘটে। তো এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, বছরের একটি নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হচ্ছে ঋতু অনুযায়ী, তাই এটা হচ্ছে কিন্তু সাময়িক বায়ু। আর এছাড়াও যেগুলো দিনের নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় যে বায়ুগুলো, সেগুলোও কিন্তু সাময়িক বায়ু, যেমন স্থলবায়ু, সমুদ্র বায়ু, ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ু, এগুলোও কিন্তু সাময়িক বায়ু। নেক্সট, যে স্থানীয় বায়ু গিনি উপকূলে দ্য ডক্টর ওয়াইন নামে পরিচিত, হারমাট্টান। তো হারমাট্টান হচ্ছে এক ধরনের উষ্ণ স্থানীয় বায়ু। তো এই গিনি উপকূলে এই বায়ুর প্রভাবে কিন্তু যে মনোরম আবহাওয়া বিরাজ করে, যার কারণে এটাকে ডক্টর ওয়াইন্ডও বলে, যা স্বাস্থ্যের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো, যার কারণে বলা হয় কি এই হারমাট্টানকে বলা হয়ে থাকে দ্য ডক্টর ওয়াইন্ড। এরপরে নেক্সট, আমাজন নদী অববাহিকার জলবায়ু নিরক্ষীয় জলবায়ু। তবে আমাজন নদী অববাহিকার এই নিরক্ষীয় জলবায়ুকে আমাজনীয় প্রকৃতির জলবায়ু বলা হয়ে থাকে। যে আমাজন নদী অববাহিকায় জলবায়ু কেমন? নিরক্ষীয় জলবায়ু। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায়। আচ্ছা, আমাদের উত্তর গোলার্ধে যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাবে বর্ষাকাল দেখা যায় কিন্তু ডিসেম্বর মাসে, ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু আমাদের বর্ষাকাল দেখা যায়। কোথায়? যে আমাদের উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলোতে বর্ষাকাল দেখা যায় একেবারে এই ডিসেম্বর জানুয়ারি মাসে। কিন্তু দক্ষিণ গোলার্ধে তার বিপরীত হবে, অর্থাৎ আমাদের যখন বর্ষাকাল দেখা যাবে তখন কিন্তু দক্ষিণ গোলার্ধেও বর্ষাকাল দেখা যাবে, অর্থাৎ জুন জুলাই মাসে কিন্তু ওদের বর্ষাকাল দেখা যায়। আর উত্তর গোলার্ধে কী হবে? উত্তর গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় কিন্তু কোন সময়? বর্ষাকাল দেখা যায় কিন্তু এই ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে। এরপরে শীতকালীন বৃষ্টিপাতের দেশ। শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে, এই জন্য শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। আর ফলের ঝুড়ি বা বিনোদনের জলবায়ুও কিন্তু বলা হয়ে থাকে কাকে? এই ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। কেন বলা হয়? যে এই জলবায়ু ফল উৎপাদনের জন্য বিখ্যাত, এই জলবায়ু অঞ্চল ফল উৎপাদনের জন্য বিখ্যাত, এবং এই জলবায়ু কিন্তু অনেকটা মনোরম প্রকৃতির হওয়ায় একে বিনোদনের জলবায়ু কিন্তু বলা হয়ে থাকে। এরপরে নেক্সট, যে কোপেনের যে জলবায়ু শ্রেণীবিভাগ সেটা কিন্তু কিসের ওপর নির্ভর? যে বার্ষিক গড় বৃষ্টিপাত এবং মাসিক গড় উষ্ণতার উপর ভিত্তি করে কোপেন তার জলবায়ু শ্রেণীবিভাগ করেছে। সেখানে যে কতগুলো সাংকেতিক চিহ্ন দ্বারা বিভিন্ন জলবায়ুকে নির্দেশ করেছেন সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মৌসুমী জলবায়ুর যে সংকেত বা প্রতীক তিনি ব্যবহার করেছেন সেটা হচ্ছে এম। আমাদের ভারতের মৌসুমী জলবায়ু এম চিহ্নের দ্বারা মৌসুমী জলবায়ুকে নির্দেশ করেছেন, এবং এএফ চিহ্নের দ্বারা কোপেন যে নিরক্ষীয় জলবায়ুকে নির্দেশ করেছেন, এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুকে সিএস দ্বারা কিন্তু চিহ্নিত করেছেন। এবং আরেকটা কথায় মাথায় রাখতে হবে যে ইটি আছে, সেটা হচ্ছে তুন্দ্রা জলবায়ু ইটি। এগুলো কিন্তু এইভাবে যে চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু একবার দেখে নিলে খুব ভালো, কিন্তু আমি গুরুত্বপূর্ণ যে কটা আছে সে কটা কিন্তু নিয়ে আলোচনা করেছি। এরপরে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু, এখানে আসতে পারে যে কোন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। তো অপশানে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো হচ্ছে পর্তুগাল থাকে, ইতালি থাকে, স্পেন, এই
এই যে দেশগুলো আছে এগুলো কিন্তু বেশি থাকে অপশান। তাছাড়া মধ্য চিলি, যে মধ্য চিলিতে কী ধরনের জলবায়ু দেখা যায়, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যেসব দেশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, স্পেন, ফ্রান্সের মূলত দক্ষিণাঞ্চল, ইতালি, গ্রিস, পর্তুগাল, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, জর্ডনের পশ্চিমাংশ, ইরানের দক্ষিণ পশ্চিমাংশ, মরক্কো, আলজেরিয়া, লিবিয়ার উত্তরাংশ, চিলির মধ্যাংশ, এগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে নেক্সট, যে জলবায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু গ্রীষ্মকালে শুষ্ক থাকে। আচ্ছা, এই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, কিন্তু এই আয়ন বায়ুর প্রভাবে গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক থাকে। যে আয়ন বায়ু বৃষ্টিপাত যখন ঘটিয়ে দেয়, এই মূলত নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটানোর পরে সেটা যখন ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রবেশ করে, তখন কিন্তু জলীয় বাষ্প থাকে না আয়ন বায়ুতে। তখন আয়ন বায়ুতে জলীয় বাষ্প না থাকার কারণে কিন্তু গ্রীষ্মকাল কিন্তু শুষ্ক অবস্থায় থাকে। এরপরে নেক্সট, যে সমুদ্র বায়ু ও স্থল বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কাকে, মৌসুমী বায়ুকে। কেন, যে এটা 6 মাস ধরে স্থলভাগ থেকে জলভাগের দিকে এবং জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এই জন্য সমুদ্র বায়ু এবং স্থল বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। নেক্সট, ওই অ্যাড্রিয়াটিক উপসাগর বরাবর প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হচ্ছে বোরা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে মাথায় রাখতে হবে, যে অ্যাড্রিয়াটিক উপসাগর বরাবর প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হচ্ছে বোরা। এটা কী ধরনের বায়ু, শীতল স্থানীয় বায়ু, এটা মাথায় রাখতে হবে। আর কোথায় প্রবাহিত হয়, অ্যাড্রিয়াটিক উপসাগরের উপকূল বরাবর প্রবাহিত হয়ে থাকে। নেক্সট, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু চিনুক, এটাকে তুষারভক্ষক বলা হয়। কেন তুষারভক্ষক, যখন এই চিনুক প্রবাহিত হয় রকি পার্বত্য অঞ্চলে, পেরিরি অঞ্চল থেকে এই রকি পার্বত্য অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তখন কিন্তু তুষার গলতে শুরু করে, এই জন্য এটাকে তুষারভক্ষক বা স্নো ইটার বলা হয়ে থাকে। নেক্সট, যে বাণিজ্য বায়ু কাকে বলা হয়, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। আগেকার দিনে নাবিকরা এই আয়ন বায়ুর গতিপথকে কাজে লাগিয়ে, মানে আয়ন বায়ুর গতিকে কাজে লাগিয়ে কিন্তু বাণিজ্য করতো, যার কারণে এরপরে ক্যালিফোর্নিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু, ক্যালিফোর্নিয়ায় অর্থাৎ ক্যালিফোর্নিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। এখানে একটি স্থানীয় বায়ু হচ্ছে স্যান্টা আনা। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল। মাথায় রাখতে হবে যে ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু মিস্ট্রাল, তাহলে কী ধরনের বায়ু, শীতল স্থানীয় বায়ু। শীতকালে বর্ষাকালের দেশ বলা হয়। তো শীতকালে বৃষ্টিপাত, ইতালিতে প্রবল বৃষ্টিপাত হয়, মানে প্রবল বলছে কি, ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে ইতালিতে বেশ ভালো বৃষ্টিপাত হয়ে থাকে, এই কারণে ইতালিকে বর্ষাকালের দেশ বলা হয়ে থাকে। এরপরে নেক্সট, যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন, তাহলে কেপ টাউনে কোন জলবায়ু দেখা যায়, কেপ টাউনে দেখা যায় ভূমধ্যসাগরীয় জলবায়ু। তো কোথায়, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। নেক্সট, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু লক্ষ্য করা যায়। তো মধ্য অক্ষাংশীয় বলতে কি, যে এই 30 থেকে 60 ডিগ্রির মধ্যে, তো মধ্য অক্ষাংশ মূলত 30 থেকে 45 ডিগ্রির মধ্যে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। মহাদেশের পশ্চিমাংশগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। নেক্সট, জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে বলা হয় হাইড্রোফাইট, অর্থাৎ হাইড্রো মানেই জল, তো হাইড্রোফাইট বলতে উদ্ভিদ, ফাইট বলতে উদ্ভিদকে বোঝায়, তো হাইড্রোফাইট বলতে জলজ উদ্ভিদ। নেক্সট, আলোকপ্রেমী উদ্ভিদের উদাহরণ, অর্থাৎ যেসব উদ্ভিদগুলো পর্যাপ্ত আলোতে বৃদ্ধি ও বিকাশ ঘটে তাদেরকে কী বলা হয়, আলোকপ্রেমী উদ্ভিদ বা হেলিওফাইট উদ্ভিদ। যেমন সূর্যমুখী, নয়নতারা, জবা, এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু আলোকপ্রেমী উদ্ভিদের উদাহরণ। এগুলো থেকে কিন্তু প্রায় কিন্তু এমসিকিউ প্রশ্ন এসে থাকে, বা এমনি উদাহরণ দিতে বলে আলোকপ্রেমী উদ্ভিদের উদাহরণ। তো ছায়াপ্রেমী উদ্ভিদ কোনগুলো, বা স্কিওফাইট উদ্ভিদ কোনগুলো, যেগুলো ছায়াময় পরিবেশে জন্মায়, যেমন বিভিন্ন ধরনের অর্কিডগুলো, পান, তাই তো, তারপর ফান্স, এইগুলো কিন্তু কোথায় জন্মায়, এগুলো কিন্তু ছায়াময় পরিবেশে জন্মায়। তো এইগুলোকে বলা হয় কি, ছায়াপ্রেমী উদ্ভিদ। এরপরে মেসোথার্মসকে প্রায় মাঝারি উষ্ণতায় যেসব উদ্ভিদ জন্মায় 18 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, সেগুলোকে বলা হয় কি মেসোথার্মস। যেমন আমাদের এইসব অঞ্চলে, পশ্চিমবঙ্গের যে সমভূমি অঞ্চলগুলোতে যেসব উদ্ভিদ দেখা যায়, সেগুলো কিন্তু অধিকাংশই হচ্ছে মেসোথার্মসের অন্তর্গত। যেমন শাল, সেগুন, এগুলো হচ্ছে কিন্তু মেসোথার্মস উদ্ভিদ। নেক্সট, উচ্চ তাপমাত্রায়, মানে খুব বেশি তাপমাত্রায় সেসব উদ্ভিদ জন্মায়, প্রায় গড় তাপমাত্রা যেখানে
24-এর বেশি, গড়ে যেখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও বেশি, সেই সব অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায় সেগুলো হচ্ছে মেগাথার্মস। তাহলে মেগাথার্মসের উদ্ভিদ কোনগুলো? তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায়, রোজুড, আইরোনুট, এগুলো হচ্ছে মেগাথার্মসের উদ্ভিদ। স্যামোফাইট মানে বালি ও কাঁকুড়ি মাটিতে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়? স্যামোফাইট। তাহলে বালি এবং কাঁকুড়ি মাটিতে কোন উদ্ভিদ জন্মায়? যেগুলো জন্মায় তাদেরকে বলা হয় স্যামোফাইট, যেমন উদাহরণ লজ্জাবতী। এরপরে খরা সহ্যকারী উদ্ভিদ, এই যে উদাহরণগুলো আছে, খরা সহ্যকারী, খরা প্রতিরোধকারী, খরা বর্জনকারী, খুবই গুরুত্বপূর্ণ। তো এমনিতে বড় প্রশ্ন যে ব্রড কোশ্চেন আছে এবার জাঙ্গাল উদ্ভিদ থেকে কিন্তু আসবে, এদের বৈশিষ্ট্যগুলো সহ শ্রেণীবিভাগ আলোচনা করে দিতে পারে, বা এদের যে অভিযোজনগত বৈশিষ্ট্য সেগুলো কিন্তু আলোচনা করে দিতে পারে। এরপরে খরা সহ্যকারী উদ্ভিদের উদাহরণগুলো কী কী আছে? বাবলা, ঝাউ, আকন্দ। মানে যতই খরা আসুক না কেন এরা কিন্তু সহ্য করে বেঁচে থাকে। দেখবে এদের ছালগুলো কিন্তু একটু শুষ্ক প্রকৃতির হয়ে থাকে, অনেকটাই কেমন ফাটা ফাটা ধরনের হয়ে থাকে। তো এদেরকে বলা হয় খরা সহ্যকারী উদ্ভিদ। খরা প্রতিরোধকারী উদ্ভিদ কোনগুলো? যেগুলো খরা প্রতিরোধ করতে পারে, যতই খরা হোক না কেন তাদের খরা প্রতিরোধ করার জন্য এদের বিশেষ অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ক্যাকটাস, ফণিমনসা, ঘৃতকুমারী, শতমূলী। ঘৃতকুমারী বলতে যেগুলো আমরা অ্যালোভেরা যেটাকে আমরা বলে জানি, তো এরা কিছু খরা প্রতিরোধী উদ্ভিদ। নেক্সট, খরা বর্জনকারী উদ্ভিদের উদাহরণ করবি, পাথরকুচি, লবঙ্গ, এগুলো হচ্ছে খরা বর্জনকারী উদ্ভিদ। নেক্সট, ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণগুলো কী কী আছে? সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বিনা, হারগোজা, গিলেপাতা, কেয়া, এই সব উদ্ভিদগুলো হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে নামগুলো খুব সুন্দর সুন্দর আছে। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বিনা, হারগোজা, গিলেপাতা আছে, কেয়া আছে, এই সব উদ্ভিদগুলো হচ্ছে কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। ম্যানগ্রোভ বা হ্যালোফাইট বা লবণাম্য উদ্ভিদও বলা হয়। জন্মানোর জন্য আদর্শ মাটি। লবণাম্য কেন বলা হয়? লবণাক্ত মাটিতে জন্মায় বলে এগুলোকে লবণাম্য উদ্ভিদও বলা হয়। তো সমুদ্রের উপকূলে লবণাক্ত মাটি কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ। জাঙ্গল উদ্ভিদ, জঙ্গল হবে না, এখানে জাঙ্গল হবে। জাঙ্গল উদ্ভিদের কাণ্ডে কিউটিকল উপস্থিত লক্ষ্য করা যায় না, আকারটা ছুটে গেছে, জাঙ্গল হবে। তো জাঙ্গল উদ্ভিদের কাণ্ডে কিউটিকলের উপস্থিতি লক্ষ্য করা যায় না। এরপরে একটি উভচর উদ্ভিদের উদাহরণ পদ্ম। দুই ধরনের হয়, স্থল পদ্ম এবং জলপদ্ম। এরা হচ্ছে উভচর প্রকৃতির, জলে এবং স্থলে যেটা দুটোই থাকে, দু জায়গাতেই কিন্তু এদের বৃদ্ধি ও বিকাশ ঘটে। জরায়ু যঙ্করোদ্গম দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। জরায়ু যঙ্করোদ্গমটা কি? যে বীজ মাটিতে পড়ার পূর্বেই গাছে থাকাকালীন ফলের মধ্যে এই যে বীজের অঙ্কুরোদ্গম ঘটে, এই ধরনের অঙ্কুরোদ্গমকে হয় এই ধরনের অঙ্কুরোদ্গমকে বলা হয় জরায়ু যঙ্করোদ্গম। তো ম্যানগ্রোভ উদ্ভিদে এই জরায়ু যঙ্করোদ্গম দেখা যায়। ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে আমরা সিএফসি বলে জানি, এর বাণিজ্যিক নাম কিন্তু ফ্রেয়ন। এটাও মাথায় রাখবে যে ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। তো ফ্রেয়ন এর অন্যতম উৎস বা ক্লোরোফ্লোরোকার্বনের অন্যতম উৎস হচ্ছে শীতাতপ, অর্থাৎ যেটা আমরা এসি বলে জানি, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হচ্ছে ধান চাষের জমি। যখন ধান চাষ করা হয়, ধান চাষের জমি থেকে কিন্তু প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়। পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিতে বা বিশ্ব উষ্ণায়নে দায়ী যে প্রধান গ্রিনহাউস গ্যাস, সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। এরপর নেক্সট, আন্টার্কটিকা ওজন হোলও হবে না, ওজন হোল হবে। যে ওজন হোল আবিষ্কার করেন আন্টার্কটিকায়, ওজন হোল আবিষ্কার করেন জেসি ফারম্যান এবং তার সহকর্মীগণ। সালটা হচ্ছে 1985 সালে। এরপরে 1992 সালে যে বসুন্ধরা সম্মেলন, এটা মাথায় রাখতে হবে। কত সালে বসুন্ধরা সম্মেলন হয়েছিল? 1992 সালে, সালটা মাথায় রাখতে হবে। কোথায় হয়েছিল? ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, যেটাকে আমরা আর্থ সামিট বলে জানি। এরপর ওজন স্তর, এরপর নেক্সট ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাস সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। অর্থাৎ সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজন স্তর ধ্বংসের জন্য প্রধান যে গ্রিনহাউস গ্যাস। এরপরে রয়েছে ওজন স্তর সংরক্ষণে মন্ট্রিল প্রটোকল। তাহলে প্রশ্ন আসতে পারে এইভাবে যে ওজন স্তর সংরক্ষণে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছে? সেটা হচ্ছে মন্ট্রিল প্রটোকল। তো মন্ট্রিল প্রটোকল কত সালে হয়েছিল? 1987 সালে কানাডার মন্ট্রিল প্রটোকল। কেন? এটা কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনগুলো আছে? গ্রিনহাউস গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে, মিথেন CH4, NO2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড, ওজোন CFC, জলীয় বাষ্প, এছাড়া আছে কার্বন মনোঅক্সাইড। এগুলো হচ্ছে কিন্তু উল্লেখযোগ্য গ্রিনহাউস গ্যাস।
এরপরে ওজোন স্তর, ওজোন স্তরকে কী বলা হয়ে থাকে? প্রাকৃতিক সৌরপর্দা বলে আমরা জানি। এটা লক্ষ্য করা যায় ওজোন স্তর, অর্থাৎ ওজোন গ্যাসের সর্বাধিক অস্তিত্ব দেখা যায় কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে, আর অর্থাৎ ওজোন স্তর দেখা যায় কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে। নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে বলতে গেলে নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 35 কিমির মধ্যে কিন্তু এই ওজোন স্তর লক্ষ্য করা যায়। নেক্সট, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন। এই যে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, হিমবাহের গলন বৃদ্ধি পাচ্ছে, এগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের নিদর্শন। নেক্সট, ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে? তাহলে হবে ডপসন এককে, যেটাকে আমরা ডিইউ বলে জানি, ডিইউ বা ডপসন ইউনিট অর্থাৎ। এবং ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক যে যন্ত্র, অতি বেগুনি স্পেকট্রোমিটার। নেক্সট, ভারতে জীববৈচিত্র্য হটস্পট কটি রয়েছে? 4টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। মাথায় রাখতে হবে যে ভারতে 4টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। এই 4টি জীববৈচিত্র্য হটস্পটগুলো কী কী? 4টি জীববৈচিত্র্য হটস্পট হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, ইন্দো বার্মা অঞ্চল এবং সুন্দা অঞ্চল, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সুন্দা অঞ্চলের মধ্যে পড়ে। দক্ষিণ এশিয়ার দ্বীপগুলো নিয়েই সুন্দা অঞ্চল। এরপরে নেক্সট, জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্যের যে উষ্মা কেন্দ্র শব্দটি প্রথম ব্যবহার করেছিল নরমান মায়ার্স, সালটা হচ্ছে 1988 সালে। তো 1988 সালে মায়ার্স জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কথাটি প্রথম ব্যবহার করেছিল। তখন তিনি 25টি জীববৈচিত্র্য হটস্পটের কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে কিন্তু 36টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে পৃথিবীতে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্য উষ্মা কেন্দ্রের উদাহরণ আমাদের সাইলেন্ট ভ্যালি আছে, লোকটাক হ্রদ রয়েছে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে অবস্থিত সাইলেন্ট ভ্যালি, লোকটাক হ্রদ ইন্দো বার্মা অঞ্চলে অবস্থিত। এগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে বেশি এসে থাকে। এরপর জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন 1986 সালে ওয়াল্টার রোজেন। এরপর নেক্সট, জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বা জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র উদাহরণ লোকটাক হ্রদ, একটু আগেই বললাম, এটা ইন্দো বার্মা অঞ্চলে অবস্থিত। যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে অর্থাৎ ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সর্বাধিক কিন্তু জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরপরে 161 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণী যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় রেড ডাটা বুক, অর্থাৎ রেড ডাটা বুকটা কি? যে সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের তালিকা যে বইয়ে প্রকাশ করা হয়, তাহলে উদ্ভিদ ও প্রাণীদের তালিকা মানে ওদের সংখ্যার তালিকা যে বই প্রকাশ করা হয় সেটাই হচ্ছে কিন্তু রেড ডাটা বুক। এরপরে জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি সংখ্যায় আছে পতঙ্গ। তাহলে জীববৈচিত্র্যের সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে কি? পতঙ্গ। পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেশ হলো ব্রাজিল। পৃথিবীতে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য দেশ হলো ব্রাজিল। পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের উল্লেখযোগ্য প্রজাতি নীলগিরি তহর, এটা এমসিকিউ এর একটি উল্লেখযোগ্য যে সংসদ মডেল প্রশ্ন থেকে এটি নেওয়া রয়েছে। এরপর ইউনেস্কো মানুষ ও জীবমণ্ডল কর্মসূচিটি যেটা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, মানুষ জীবমণ্ডল ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ যে কর্মসূচি ম্যাপ যেটাকে বলি আমরা জানি, এই কর্মসূচি চালু করেছিলেন 1971 সালে এবং তার ঠিক 1 বছর পরেই ভারতে বন্য প্রাণী সুরক্ষা আইন পাস হয়েছিল 1972 সালে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ভারতে বন্য প্রাণী সুরক্ষা আইন কবে চালু হয়েছিল? 1972 সালে। নেক্সট, ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল বায়োডাইভার্সিটি রিজার্ভ, ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চল ভারতে বায়োডাইভার্সিটি রিজার্ভ রয়েছে কয়টি? 18টি রয়েছে। এরপর নেক্সট, ভারতের প্রথম যে জাতীয় উদ্যান জিম করবেট ন্যাশনাল পার্ক, যখন এই ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড অবিভক্ত ছিল। বর্তমানে সেটি কিন্তু উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক 1936 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের সর্বাধিক ধসপ্রবণ রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড ছাড়াও হিমাচল প্রদেশ, কেরালা, এগুলো হচ্ছে ধসপ্রবণ রাজ্য। সম্প্রতি যদি 5-6 বছর যদি লক্ষ্য করা যায় সর্বাধিক কিন্তু ধস লক্ষ্য করা হয়েছে কেরালাতে এবং আমাদের সেকেন্ড নম্বরে রয়েছে, দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু সর্বাধিক কিন্তু ধসপ্রবণ রাজ্য হচ্ছে কিন্তু উত্তরাখণ্ড। এরপরে 170 রয়েছে বায়ুমণ্ডলের বিপর্যয়ের উদাহরণ। বায়ুমণ্ডলে কিংবা যেগুলো আমাদের আবহাওয়া এবং বায়ুমণ্ডল সংক্রান্ত যেগুলো বিপর্যয় ঘটে, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি, তুষারঝড়, খরা, বন্যা, এগুলো কিন্তু সবটাই কিন্তু বায়ুমণ্ডল সংক্রান্ত। তো এগুলো হচ্ছে কিন্তু বায়ুমণ্ডলের বিপর্যয়। এরপরে হচ্ছে একটি জৈব বিপর্যয়ের উদাহরণ, যেমন 2020 সালে যে কোভিড-19 জৈব বিপর্যয়, যেমন মহামারী, তারপরে বিভিন্ন রোগের সংক্রমণ যেগুলো আছে এগুলো হচ্ছে কিন্তু জৈব বিপর্যয়।
এরপরে একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস বিপর্যয় আছে, চেরনোবিল দুর্ঘটনা, যেগুলো মানুষের কারণে সম্পূর্ণ, পারমাণবিক বিস্ফোরণ, বোমা বিস্ফোরণের কারণে যে বিপর্যয় সৃষ্টি হয়, তো এগুলো হচ্ছে কিন্তু মনুষ্যসৃষ্ট বিপর্যয়। ড্যাম সৃষ্টি, বাঁধ নির্মাণের কারণে যে ভূমিকম্প হয়, এগুলো কিন্তু মনুষ্যসৃষ্ট বিপর্যয়। এরপরে অভিকর্ষজ বলের সাথে যুক্ত, অর্থাৎ অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো হিমালয় সম্প্রপাত, ধস, এগুলো হচ্ছে কিন্তু অভিকর্ষজ বল, অর্থাৎ এগুলো মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু প্রবল বেগে যখন বরফের বিশাল আকৃতি বরফের খণ্ড নিচে নেমে আসে, সেটা হিমালয় সম্প্রপাত। এরপরে রয়েছে পূর্ব হিমালয়ের ভূমিধস, আধা প্রাকৃতিক দুর্যোগ। কেন? ওখানে যে ধস তো হচ্ছে, কিন্তু মানুষের যে কার্যাবলীর কারণে বর্তমানে এই ধসের প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেছে, এই জন্য ধস পূর্ব হিমালয়ের আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে জলাধার থেকে যদি অতিরিক্ত জল ছাড়ার ফলে যে বর্ষাকালে বন্যা সৃষ্টি হয়, এটাও কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে ভারতের ধস প্রবণ রাজ্য, একটু আগে বললাম উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কেরালা, আমাদের পশ্চিমবঙ্গ এর মধ্যে কিন্তু পড়ছে। আমাদের দার্জিলিং অঞ্চলে কিন্তু ধসের প্রবণতা কিন্তু বেড়েছে কিছু রিসেন্টলি। এরপরে সম্প্রতি একটি সুপার সাইক্লোন, আমাদের লাস্ট সুপার সাইক্লোন হয়েছিল কিন্তু 2020 সালে, আমফান বা উম্পুন বা আমপান নামে পরিচিত, সেটাই ছিল সুপার সাইক্লোন, যেখানে বায়ুর গতিবেগ কিন্তু 200-র বেশি হয়েছিল, 200 কিলোমিটারের প্রতি ঘন্টায় 200 কিলোমিটারের বেশি হয়েছিল। এছাড়াও এটাও মাথায় রাখতে হবে যে আমাদের 2024 সালে যে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হচ্ছে কিন্তু রেমাল, যেটা ভারত এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রভাব পড়েছিল। সম্প্রতি যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোথায়, লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল সংঘটিত হয়েছিল। দুর্যোগ বিপর্যয় যে চ্যাপ্টারটা রয়েছে, এগুলো থেকে কিন্তু সম্প্রতি যে ঘটনাগুলো আছে, এগুলোতে কিন্তু দিয়ে দেয় স্টুডেন্টরা কতটা সচেতন আছে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে, তো সেগুলোকে যাচাই করার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো দেয়। সুতরাং মাথায় রাখতে হবে 2025 সালে জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যে ভয়াবহ দাবানল সংঘটিত হয়েছিল, এটা কত সালে হয়েছিল? 2025 সালে। যদি বলে সাম্প্রতিক কোথায় দাবানল সৃষ্টি হয়েছিল, সেটা হবে যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। 2024 সালে তো একটু আগেই বললাম যে রেমাল, এটা কোথায়? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রকোপ পড়েছিল। ভারতের অধিক বন্যাপ্রবণ রাজ্য অসম, বিহার, পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে ভারতের অধিক বন্যাপ্রবণ রাজ্য। এরপরে 2003 সালের অক্টোবর মাসে যে সিকিমে ভারী বৃষ্টিপাতের ফলে লোনা হ্রদের বাঁধ ভেঙে তিস্তা নদীতে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছিল। তাহলে যে সিকিমে বন্যার কারণ আসতে পারে, যে 2023 সালে সিকিমে বন্যার কারণ কি? তাহলে যে অতি ভারী বৃষ্টির কারণে লোনা হ্রদের বাঁধ ভেঙে বন্যা সৃষ্টি হয়েছিল। এই বন্যার কারণ কি? যে অতি ভারী বৃষ্টির প্রভাবে লোনা হ্রদের বাঁধের ভাঙন হচ্ছে 2023 সালে সিকিমের বন্যার কারণ। এরপরে নেক্সট, পুঞ্জীভূত বিপর্যয়ের উদাহরণ বন্যা। পুঞ্জীভূত মানে কি? পুঞ্জীভূত বলতে কী বোঝায়? যে বৃষ্টি হচ্ছে ক্রমান্বয়ে আরও আস্তে, যখন বৃষ্টিটা বাড়তে থাকছে, অর্থাৎ পুঞ্জীভূত হতে থাকছে, তখন কিন্তু বন্যা সৃষ্টি হয়ে থাকে। তাহলে বন্যা হচ্ছে পুঞ্জীভূত বিপর্যয়। তাপপ্রবাহ, হিট ফ্লো যেটা বলি, সেটাও কিন্তু পুঞ্জীভূত বিপর্যয়। মাথায় রাখতে হবে এগুলো কিন্তু। তো প্রাকৃতিক ভূগোলের যতগুলো প্রশ্ন ছিল সম্পূর্ণ কিন্তু শেষ হয়ে গেল। এরপরে অর্থনৈতিক ভূগোলের প্রশ্ন পার্ট 3-তে আলোচনা করব। এইভাবে কিন্তু সবটাই কিন্তু আমি ব্যাখ্যা করে বোঝাবো, অনেকটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা এই ভিডিওগুলোকে দেখে সবটা কিন্তু নোট করে নেবে। এখন অনেক সময় আছে, সমস্ত MCQ গুলো কিন্তু নোট করে রাখবে।